আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, দীর্ঘ অনেক দিন পর আজকে আবারও এসে উপস্থিত হয়েছি লাইফ সায়েন্সের নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি মাধ্যমিক 2024-এর জন্য 5 মার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে কথা বলবো। পরীক্ষা তো খুব সামনেই, অনেকেই এই মুহূর্তে হতাশগ্রস্ত হয়ে পড়েছো যে কোন প্রশ্নগুলি পড়বো, কোন প্রশ্নগুলি পড়লে খুব সহজেই আমরা কমন পেয়ে যাব। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে একদম হট সাজেশন তোমরা পেয়ে যাবে, বা লাস্ট মিনিট সাজেশন তোমরা বলতে পারো, বা ফুল সাজেশন বলতে পারো, যেখানে আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবেই পাবে। এবং দীর্ঘ 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের এই সাজেশনটি দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই কমন আসবেই আসবে। তো চলো আমরা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমেই আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি থেকে একটি 5 মার্কের প্রশ্ন আসবেই আসবে, গ্যারেন্টি সহকারে আসবে। ওকে, তো এখানে আমাদের 5x1 অর্থাৎ 5 মার্কস পাওয়ার জন্য কোন প্রশ্নগুলি পড়তে হবে। তো আমি তোমাদের বলে দিই, এই 5 মার্কস পাওয়ার জন্য তোমাদের পড়তে হবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, পড়তে হবে না, তোমাদের অ্যাকচুয়ালি আঁকতে পারতে হবে, আঁকতে শিখতে হবে। তো অবশ্যই আজকে তোমাদের মাত্র 2টি ছবি দেখিয়ে দিব, যেই 2টি ছবি থেকে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 5 মার্কস পাওয়ার জন্য কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট ছবি আঁকা দরকার, ছবি প্র্যাকটিস করা দরকার। তো প্রথম তোমাদের যেই ছবিটি আমি বলবো, যেটা হট সাজেশনে রয়েছে, সেটি হলো একটি আদর্শ নিউরনের চিত্র। ওকে, তো এখানে আমাদের পয়েন্টিং গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ চিত্রের মধ্যে থাকে আমাদের 3। ওকে, তুমি যদি একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো তাহলে সেখানে 3 মার্ক পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে 4টি আমাদের চিহ্নিতকরণ করতে হয়, যেগুলো উল্লেখ করা থাকে। তো কোনগুলি আমরা চিহ্নিত করব, তো আমি এরপরে নামগুলো লিখে দিচ্ছি। তো একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এইভাবে থাকবে প্রশ্নটি। নিম্নলিখিত অংশগুলি 4টি অংশ থাকবে, সেখানে 4টি অংশ এক একটা পারলে তুমি হাফ হাফ করে পাবে। 4টি যদি পারো তাহলে 2 মার্কস, তাহলে 3 + 2 তুমি 5 মার্কস পেয়ে যাবে। এবার কথা হলো কোন অংশগুলি। তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ডেনড্রন, এটা কিন্তু খুব বেশি দিয়ে থাকে, ডেনড্রন। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট এবং ডেনড্রন এই দুটোই তোমরা অঙ্কন করতে শিখবে। এরপরে হচ্ছে নিজল দানা। এরপরে নাম্বার 4 তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মায়োলিন সিদ। মায়োলিন সিদ। এরপরে 5 নাম্বার তোমাদের বলবো সোয়ান কোষ। 6 নাম্বারে তোমাদের বলবো অ্যাক্সন হিলক্স। 7 নাম্বারে বলবো তোমাদের রেনভিয়ারের পর্ব। এবং 8 নাম্বারে তোমাদের বলবো প্রান্তবুরুষ। তো এই কয়েকটি যদি তোমরা চিহ্নিত করতে পারো, এই কয়েকটি যদি তোমরা অঙ্কন করতে পারো, তো আশা করছি তোমরা পুরো মার্কস অর্থাৎ 5 মার্কস পাওয়ার জন্য তুমি যোগ্য হবে। এর সঙ্গে অথবা দিয়ে আরেকটি তোমাদের আমি দিয়ে দিচ্ছি ছবি, অর্থাৎ দ্বিতীয় যে ছবিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র।
তো প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করতে হবে, অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করতে হবে। চিহ্নিত করো কোন কোন অংশগুলি, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেই কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনো। কি কি অংশ? প্রথমে হচ্ছে গ্রাহক। ওকে, তো গ্রাহকের আরেকটা নাম রিসিপ্টর। তো এটাও কিন্তু দিয়ে দিতে পারে, তো অবশ্যই তোমরা এই নামটাও কিন্তু মনে রাখবে। ওকে, আমি বাংলাতেই লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য। 2 নাম্বার দেখো, গ্রাহক থেকে বার্তাটা আসে, তো যেহেতু আসে তো অন্তর্বাহী স্নায়ু দ্বারা আসে। কি দ্বারা আসে? অন্তর্বাহী স্নায়ু। এবং অন্তর্বাহী স্নায়ু যেখানে তোমরা পয়েন্ট করো, এই স্নায়ুগুলো সাধারণত নিউরন দ্বারাই গঠিত হয়। তো যেই নিউরন দ্বারা অন্তর্বাহী স্নায়ু গঠিত, সেই নিউরনগুলোকে আমরা সংজ্ঞাবহ নিউরন বলে থাকি। তো একই কথা, যদি হচ্ছে সংজ্ঞাবহ নিউরন বলে তাহলে যেটা তুমি চিহ্নিত করবে, অন্তর্বাহী স্নায়ু বললে সেটাই তুমি চিহ্নিত করবে। এছাড়াও এই সংজ্ঞাবহ স্নায়ুকে ইংরেজিতে সেন্সরি, আচ্ছা আমি বলছিলাম ইংরেজিতে লিখবো না, তো বাংলায় লিখে দিই সেন্সরি নিউরন। ওকে, তো সেন্সরি নিউরন তোমাকে মনে রাখতে হবে যে অন্তর্বাহী স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞাবহ নিউরন এবং সেন্সরি নিউরন এই জিনিসটা একই। তাহলে দুইটা হলো। 3 নাম্বার তোমাদের যেটা বলবো, যে আসলো, তো কোথায় আসলো? স্নায়ু কেন্দ্র। কোথায় আসে বার্তাটা? স্নায়ু কেন্দ্রে। তো এই স্নায়ু কেন্দ্র এটাও তোমাদের মনে রাখতে হবে। এরপরে নাম্বার 4, যখন যায় তো কি দ্বারা যায়? বহির্বাহী স্নায়ু দ্বারা। তাহলে বহির্বাহী স্নায়ু, এবং বহির্বাহী স্নায়ুকে আমরা আজ্ঞাবহ স্নায়ু বলি, এটাও তোমাদের মনে রাখতে হবে। আজ্ঞাবহ স্নায়ু, তো এটাও তোমাকে মনে রাখতে হবে। এই আজ্ঞাবহ স্নায়ুকে ইংরেজিতে বলা হয় মোটর, বা আজ্ঞাবহ নিউরন তোমরা লিখতে পারো। মোটর নিউরন বা মোটর স্নায়ু নার্ভ বলা হয়, তাহলে মোটর নিউরন। এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে চেস্টীয় স্নায়ু। চেস্টীয় স্নায়ু, তো এটার কিন্তু এতগুলো নাম রয়েছে। একই জিনিস তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এগুলোর এতগুলো নাম রয়েছে। এরপরে তোমাকে 5 নম্বরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মিক্স নার্ভ, বা যেটাকে মিশ্র স্নায়ু বলা হয়। মিশ্র স্নায়ু, বা এটাকে মিক্স নার্ভ বলা হয়। তাহলে মিক্স নার্ভ, অথবা এটাকে তোমরা যদি আরেকটা নাম জানো তাহলে এটাকে অ্যাডজাস্টার নিউরনও বলা হয়। অ্যাডজাস্টার নিউরন। তাহলে এই নামগুলো মনে রাখবে। তাহলে 6 নাম্বার হলো। 7 নাম্বার তোমাকে বলবো ধূসর বস্তু, এবং 8 নাম্বার বলবো শ্বেত বস্তু। এই কয়েকটা জায়গা তোমাকে চিহ্নিত করতে পারতে হবে। তো এই হলো প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের যে 5 মার্কের প্রশ্ন আসছে, এই দুটো থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আমি বলছি প্রায় 90% থেকে 100% বলতে পারো, এই দুটো থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তো এই হলো প্রথম চ্যাপ্টারের দুটো প্রশ্ন। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় চ্যাপ্টারে। দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো আমরা এটা মুছে নিই। তো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়ার চেষ্টা করব, এবং কিছু কথা এর সঙ্গে যুক্ত রয়েছে। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে সেই কথাগুলি আমি বলার চেষ্টা করব। তো এক এক করে দেখো এবং শোনার চেষ্টা করো, এতে তুমি অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি তোমার উপকার হবে লেখার ক্ষেত্রেও। তো চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই। দেখো, দ্বিতীয় যে চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা, এখানের প্রথম সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে নিষেক কি? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া বর্ণনা করো। একদম শেষের দিকে তোমাদের বইয়ের বলবো না, এই চ্যাপ্টারের শেষের দিকে তোমরা দেখতে পাবে যে নিষেক কি, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। এবং সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার যে ধাপগুলো পরপর লেখা রয়েছে, এই ধাপগুলো পরপর তোমাদের লিখতে হবে। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, যৌনুক্রম কাকে বলে? অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড যে তৈরি যে একটা চক্র, সেটাকে আমরা কি বলি? যৌনুক্রম বলা হয়। এবং ফার্নের যৌনুক্রম প্রক্রিয়া শব্দচিত্রের সাহায্যে দেখাতে হবে, কোনো ছবি আঁকতে হবে না, শব্দগুলো শুধু লিখতে হবে। অর্থাৎ রেণুধর উদ্ভিদ থেকে যে সরাস উৎপন্ন হলো, রেণুপত্র উৎপন্ন হলো, সেখান থেকে
যে রেণু মাতৃকোষ তৈরি হলো, সেখান থেকে যে রেণু তৈরি হলো, এই যে চক্রাকার পদ্ধতিটা সেটা শব্দ চিত্রের সাহায্যে অর্থাৎ শব্দের মাধ্যমে দেখাতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। এরপরে দেখো পরের প্রশ্ন, কোষচক্র কি? কোষচক্রের গুরুত্ব লেখো, মেটাফেজ দশার বৈশিষ্ট্য। মেটাফেজ দশার এটা কিন্তু চিত্র সহ তোমরা একটু প্র্যাকটিস করবে, এটা চিত্রের ক্ষেত্রেও আসতে পারে। নেক্সট চলে যাও জিন ও ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক, অর্থাৎ জিন মিলে ডিএনএ থেকে ধীরে ধীরে কি হয়, নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকাগুলো থেকে ক্রোমোজোম তৈরি হয়। তো এই যে হচ্ছে রেখাচিত্রটা 1 নম্বরের জন্য আসে, তো এইটা আমি 5 মার্কে ঢুকিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে এই প্রশ্নটি দিয়ে বোঝাতে চেয়েছি যে এরকমও প্রশ্ন কিন্তু আসছে। দেখো এরপরে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও, সহায়িকা বই থেকে পড়ে নেবে। উপরে ক্রোমোজোমের মধ্যে উপাদানগুলো কি কি থাকে, নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয় প্রোটিন থাকে। নিউক্লিয় প্রোটিন দুই প্রকার, হিস্টোন এবং নন হিস্টোন। হিস্টোন প্রোটিনের উদাহরণ পড়বে, নন হিস্টোনের উদাহরণ পড়বে। এই দিকে তোমরা যে পেয়ে যাচ্ছ নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ আরএনএ, তাদের উপাদানগুলো পড়বে ছকের সাহায্যে। এটাকে খুব ভালো মতো পড়তে হবে, আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এরপরে হোমোলোগাস ক্রোমোজোম এবং ক্রসিং ওভার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে ওই জায়গায় আলোচনা করা আছে। নেক্সট দেখো প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ মূল কাণ্ড পাতা দ্বারা যে বংশবিস্তার হয় সেটা। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো, বইয়ের মধ্যে দেওয়া নেই, টেক্সট বইয়ের মধ্যে, সহায়িকা বই থেকে এটা পড়ে নিতে হবে। এরপর দেখো ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো এবং জননের গুরুত্ব লেখো। নেক্সট মিয়োসিসের তাৎপর্য, মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব এবং এস দশার বৈশিষ্ট্যগুলি লেখো। এই কয়েকটা প্রশ্ন সবচেয়ে বেশি আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এগুলো পড়ে যাবে, আমি আশা করছি তোমরা এখান থেকে কমন পাবে। এবং এই চ্যাপ্টার থেকে 5x1 অর্থাৎ একটা 5 মার্কের প্রশ্ন আসবে, কিন্তু অথবা হিসাবে থাকে, তো অথবা হিসাবে যেহেতু থাকবে, তো আমি 60টা দিলাম, আশা করছি এখান থেকে অবশ্যই আসবে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমাদের করতে হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নাম্বার চ্যাপ্টারে। আমরা চলে এসেছি 3 নাম্বার চ্যাপ্টারে। এখান থেকে কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে পড়তে হবে। পরে কিন্তু বলো না যে স্যার এইভাবে তো বলেননি, এটা তো বলেননি, এগুলো কিন্তু পরে কিন্তু বলো না। তোমরা একবার ভালো করে শুনে নাও, শুধু স্ক্রিনশট নিয়ে পালিয়ে যেও না, একবার শুনে নাও, তোমারই উপকার আসবে। আর অল্প সময় আমাদের বেঁচে আছে। দেখে নাও 3 নম্বর চ্যাপ্টার, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে তোমাদের বলে দিই, রোগ থেকে এবার প্রশ্ন আসবেই, রোগ থেকে প্রশ্ন আসবেই। আমাদের দুটো রোগ খুব ভালো মতো পড়তে হবে, থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া। এই দুটো রোগ থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কি কি পড়তে হবে? অবশ্যই প্রকারভেদ, থ্যালাসেমিয়ার প্রকারভেদ পড়বো, হিমোফিলিয়ার প্রকারভেদ পড়বো। কারণ কি কারণে থ্যালাসেমিয়া হয়, কি কারণে হিমোফিলিয়া হয়, এবং লক্ষণগুলি, অর্থাৎ থ্যালাসেমিয়ার লক্ষণ কি, হিমোফিলিয়ার লক্ষণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে সঙ্গে ক্রসগুলি দেখবে, অবশ্যই ক্রসগুলি নিয়ে আমি আলাদা ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নিও। বিভিন্ন ক্রসগুলি, যে মাতা থ্যালাসেমিয়ার বাহক, পিতা থ্যালাসেমিয়ার বাহক, তাহলে তাদের সন্তানদের কত শতাংশ আক্রান্ত হবে, এই যে ব্যাপারগুলো, ক্রসগুলো কিন্তু দেখতে হবেই হবে। তো এইভাবে তোমরা এই দুটো রোগ পড়বে, অবশ্যই এখান থেকে কমন পাবে, আমি বলছি আসবেই আসবে। বড় প্রশ্নটা পড়লে তোমরা শর্ট এখান থেকে পাবেই এবং বড় প্রশ্ন আসলে তো খুবই ভালো কথা। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বরে, সেটা হচ্ছে মটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এটাও কিন্তু তোমরা পড়বে। এবং এখানে তোমরা আরেকটু মনে রেখো যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে অনেক সময়, দুটো প্রশ্ন মধ্যে একটা দিয়ে দেয়। নেক্সট একটু দেখে নাও 3 নাম্বার, মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রটি লেখো, অর্থাৎ মেন্ডেলের যে দুটো সূত্র রয়েছে দুটোই তোমরা পড়বে। এবং দ্বিতীয় সূত্র সম্পর্কিত মটর গাছ, এই যে মটর গাছের হতে পারে, অথবা এখানে কিন্তু গিনিপিগ, এটাও কিন্তু তোমরা মানে একই রকম ব্যাপারটা, শুধু একবার মটর গাছ দিয়ে দেখিয়ে দেওয়া আছে, একবার গিনিপিগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তো যে কোনো একটা তোমরা খুব ভালো মতো করলেই আশা করছি দুটোই পারবে। তো এই উদাহরণটা তোমরা অবশ্যই দেখে রাখবে এবং চেকার বোর্ডের সাহায্যে অবশ্যই সেই ছকটাকে তোমরা খুব ভালো মতো করবে। নেক্সট দেখো অসম্পূর্ণ প্রকটতা কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে তোমরা ওই যে সন্ধ্যা মালতী গাছের যে উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা করা আছে, অর্থাৎ সাদা ফুল এবং হচ্ছে লাল ফুলের ক্রস, সেটা, এবং টেস্ট ক্রস ব্যাক ক্রস কি, উদাহরণ দাও। এটা কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো এগুলো সংজ্ঞা তোমাদের আমি পড়তে বলেছি, এগুলো 1 মার্কের আসতে পারে, 2 মার্কের আসতে পারে। তো অনেকগুলো সংজ্ঞা আমি এই জন্য দিয়ে দিয়েছি। দেখো এলিল, প্রকট, প্রচ্ছন্ন, মানে প্রকট কাকে বলে, প্রচ্ছন্ন কাকে বলে, হেটেরোজাইগাস, হোমোজাইগাস,
কাকে বলে, জিনোম কাকে বলে, লিঙ্কেজ কাকে বলে, লোকাস কাকে বলে, পরিব্যক্তি কাকে বলে, এগুলো সংজ্ঞা দিতে বলেছি, সংজ্ঞা কিন্তু তোমরা পড়বে। এবং লাস্ট দেখো প্রকরণ, ভেদ বা প্রকরণ কি, উদাহরণ দাও। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা আমি যুক্ত করে দিচ্ছি, দেখো যে খর্ব বা বেটে মটর গাছ সর্বদাই খাঁটি, ব্যাখ্যা করো। ওকে, তো এই কয়েকটি প্রশ্ন আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 6টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে 5 মার্কের একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে। 5x1, অর্থাৎ অথবা দিয়ে দুটো প্রশ্ন থাকে, দুটোর মধ্যে আমাদের একটা করতে হয়, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 5 মার্কস আসে। তাহলে আমরা বুঝলাম প্রথম চ্যাপ্টার থেকে 5 মার্কস আসে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5 মার্কস এবং তৃতীয় চ্যাপ্টার থেকেও 5 মার্কস। এবার আমরা চলে যাব 4 নাম্বার চ্যাপ্টারে। তো বন্ধুরা এবার আমরা পৌঁছে গেছি 4 নাম্বার চ্যাপ্টারে। এখান থেকে কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো চটপট দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথমেই আমরা দেখে নিই চ্যাপ্টারটির নাম অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে ক্যাকটাস ও সুন্দরী গাছের অভিযোজন বৈশিষ্ট্যগুলি লিখতে বলা হয়েছে, অর্থাৎ আড়াই প্লাস আড়াই দিয়ে তোমার 5। এরপরে দেখো পরের প্রশ্ন, রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি এবং আরবিসির যে অভিযোজন সেই অভিযোজনগুলো নিয়ে লিখতে বলা হয়েছে। এরপর দেখো জীবাশ্ম কি, জীবন্ত জীবাশ্ম কি, জীবাশ্ম কি এবং তারপর জীবন্ত জীবাশ্ম কি এবং জীবন্ত জীবাশ্মের উদাহরণ। ওকে, যেরকম হচ্ছে পেরিপেটাস, তারপরে প্লাটিপ্লাস, উদ্ভিদের ক্ষেত্রে নিটাম, গিঙ্গো বাইলোবা, এগুলোকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো কেন বলা হয় সেটাও পড়ে নিও। এবং ঘোড়ার আর জীবাশ্মের যে পরিবর্তনগুলি, অর্থাৎ ঘোড়ার যে হচ্ছে ইওইপাস, মেসোইপাস, মেরিজিপাস, প্লাইওপাস, ইকুয়াস, পরপর যে পরিবর্তনগুলো, উচ্চতা বৃদ্ধি হয়েছে, খুরের পরিবর্তন, তারপর হচ্ছে তাদের যে দাঁতের পরিবর্তন, সেই পরিবর্তনগুলি লিখতে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য। এটা বইয়ে নেই, একটু সহায়িকা বই থেকে পড়তে হবে। এবং এই পার্থক্য পড়লেই তোমরা সমসমস্ত অঙ্গ কি, সমবৃত্তীয় অঙ্গ কি সেটা পারবে, উদাহরণ পারবে। তো সমস্ত রকম প্রশ্নগুলি পারবে, কোনটা অপসারী কোনটা অভিসারী অভিযোজন সেটাও তোমরা পারবে। তো অবশ্যই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে নিও। নিষ্ক্রিয় অঙ্গ কি, উদাহরণ দাও। অর্থাৎ আমাদের শরীরের অনেকগুলো নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, যেরকম চোখের নিকটেটিং পর্দা, আমাদের লেজ বা কক্সিস যেটাকে আমরা বলি, তৃতীয় মোলার দাঁত, তারপরে কর্ণছত্রের পেশি, তারপর উদর পেশি। তো এরকম অনেকগুলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এগুলো একবার দেখে নিও। এরপর দেখো মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের তুলনা, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর অর্থাৎ মাছ থেকে শুরু করে একদম মানুষ পর্যন্ত হৃৎপিণ্ড তুলনা করবে, অর্থাৎ প্রকোষ্ঠের সংখ্যা অনুসারে, এবং হচ্ছে অক্সিজেনের পরিবহন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কিভাবে হচ্ছে, প্রকোষ্ঠের সংখ্যা কিভাবে বাড়ছে, সেগুলো নিয়ে কথা বলতে বলা হয়েছে। এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জানি না এটা কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছ, লেমার্কের যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, তিনি বলেন যে বৈশিষ্ট্যটি অর্জিত হয় সেটা হচ্ছে বংশ পরস্পরা চলতে থাকে। তো সেই জিনিসটা কি সেটা। এরপর দেখো মিলার এবং উরের যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় যে গ্যাসগুলো ব্যবহৃত হয়েছে এবং তারপরে যেই পদার্থগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2 মার্কের প্রশ্ন আসে। তো পরীক্ষাটা গোটাটাই পড়ে রাখবে। এরপর দেখো অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্র, অর্থাৎ লেমার্ক যে বলেছিল কোন অঙ্গের ব্যবহার করলে সেটা বেশি সবল হয়, আর যেটা ব্যবহার হয় না সেটা কি হয়ে যায়, ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা নিষ্ক্রিয় অঙ্গটা আর প্রমাণ পেতে পারি যে কোনো অঙ্গ ব্যবহার না হলে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, যেরকম আমাদের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এরপরে দেখো ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো, অর্থাৎ ডারউইন যে বলেছিল যে অত্যাধিক হারে বংশবিস্তার, তারপরে হচ্ছে প্রজাতিদের মধ্যে সংগ্রাম। প্রথমে বলেছিল যে হচ্ছে অত্যাধিক হারে বংশবিস্তার, তারপরে বলেছিল যে সীমিত খাদ্য এবং বাসস্থান, তারপরে হচ্ছে প্রজাতির মধ্যে সংগ্রাম, এবং তারপরে হচ্ছে ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন। এইভাবে পরপর যে ব্যাখ্যাগুলো, যোগ্যতমের উদ্বর্তন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেদ বা প্রকরণ ইম্পর্টেন্ট, প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজাতির উৎপত্তি, এগুলো কিন্তু পরপর মনে রাখবে। এরপর দেখো তুলনামূলক ভ্রূণ তত্ত্ব আলোচনা, অর্থাৎ বিভিন্ন একদম মাছের যে ভ্রূণ থেকে শুরু করে মানুষের ভ্রূণ অবধি তাদের যে হচ্ছে মিলগুলো, যেরকম মায়াটম পেশি, মাছের মায়াটম পেশি থাকে এবং মানুষের যে ভ্রূণ সেখানেও মায়াটম পেশি কিন্তু থাকে। তো এই যে মিলগুলো সেই আলোচনা, এবং এছাড়া গলবিলীয়, ফুলকা খাঁচ, অন্তঃগলবিলীয়, বহিঃগলবিলীয়, সেখানে 3টা হচ্ছে মিল লক্ষ্য করা যায় ভ্রূণের, সেই 3টা জিনিস মনে রাখতে হবে। ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এরপর দেখো মৌমাছির আচরণ, অর্থাৎ ওয়াগল নৃত্য বা ওয়াগডেল নৃত্য, চক্রাকার নৃত্য, সেগুলো কি, ভেনাস হৃৎপিণ্ড কি, অর্থাৎ যে হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন হয় সেটাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, মাছের ক্ষেত্রে দেখা যায়। তো উদাহরণও পড়বে। দ্বিচক্রী হৃৎপিণ্ড বলতে কি বোঝো সেটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। এছাড়াও আমার একটি প্রশ্ন দেওয়ার খুব ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স এর বৈশিষ্ট্য। আর্কিওপটেরিক্স যেটাকে মিসিং লিঙ্ক বলা হয়, তার বৈশিষ্ট্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা এখানে দিই নেই, তবে 2 মার্কের প্রশ্ন আমি এরপরে নিয়ে আসবো, সেখানে কিন্তু সেই প্রশ্নটি অবশ্যই থাকবে। তো
এখান থেকে এই প্রশ্নগুলি থাকলো 8টা প্রশ্ন। এখান থেকে এই চ্যাপ্টারের 5x1 অর্থাৎ 5টি মার্কস থাকে এবং অথবা দিয়ে 2টি প্রশ্ন থাকে, যে কোনো একটি করতে হয়। তো অবশ্যই 5 মার্কস পাওয়ার জন্য এই কয়েকটি প্রশ্ন পড়লেই আশা করছি তোমরা কমন পাবেই পাবে। তো বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি একদম এই ভিডিওর শেষে, অর্থাৎ আমরা 5 নাম্বার চ্যাপ্টারে এসে উপস্থিত হয়েছি। এখান থেকে কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো চটপট দেখিয়ে দিব এবং এই প্রশ্নগুলির সাথে সাথে আমাদের 5 মার্কের সমস্ত কমন প্রশ্নগুলি কমপ্লিট হয়ে যাবে এবং পরের ভিডিওতে আমি দ্রুত লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে 2 মার্কসের প্রশ্নগুলি নিয়ে উপস্থিত হব। সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 2 মার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো আশা করছি এই 5 মার্কের প্রশ্নগুলি এবং সেই 2 মার্কের প্রশ্নগুলি যদি তোমরা করে নাও তো অবশ্যই তোমরা 5 মার্ক এবং 2 মার্ক সবগুলোই মিলেমিশে কমন পাবেই পাবে। কেননা এই 5 মার্কের প্রশ্নগুলির মধ্যে কিছু থাকবে যেগুলো 2 মার্কে ঢুকে থাকবে এবং কিছু 2 মার্কের প্রশ্ন হয়তো 5 মার্কে চলে আসবে। কেননা 5 মার্কের সরাসরি প্রশ্ন অনেক সময় দেয় না, 5 মার্কের প্রশ্নগুলি ভেঙে ভেঙে দেয়, 2+2+1 অথবা 2+3। তো 2 মার্কের প্রশ্নগুলি কিন্তু এখানে উঠে আসতে পারে। তো এটাই তোমাদের বলে রাখলাম। তো চলো চটপট আমরা এই ভিডিওর শেষ যে অংশটুকু সেটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখো 5 নাম্বার যে চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এখান থেকে কিন্তু টোটাল আমাদের 10 মার্ক অর্থাৎ দুটো 5 মার্কের প্রশ্ন আসবে এবং এগুলো অথবা দিয়ে থাকবে, অর্থাৎ টোটাল 4টি প্রশ্ন কিন্তু থাকবে, অথবা 3টি প্রশ্ন থাকবেই থাকবে, যেখান থেকে আমাদের 2টি প্রশ্ন করতে হবে। তো কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখে নাও। বাঘ, কুমির, রেড পান্ডা, গন্ডার, সিংহ সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে। কোনটা আসবে বলা মুশকিল, দুটো আসতে পারে, একটাও আসতে পারে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এটা তোমরা ছায়া বই থেকে পড়তে পারো অথবা তোমাদের কাছে যে সহায়িকা বইগুলো আছে সেখান থেকে তোমরা পড়তে পারো। ছায়া বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এরপর তোমাদের বলে দিই, এই যে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন যে প্রক্রিয়াগুলো পরপর রয়েছে সেই প্রক্রিয়াগুলো কি এবং সেক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া বা কোন অণুজীব সাহায্য করে সেগুলোর নাম এবং নাইট্রোজেন চক্রের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো শব্দ ও মৃত্তিকা দূষণের কারণ এবং ফলাফলগুলি উল্লেখ করতে বলা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপরে বায়ু এবং জল দূষণের কারণ এবং ফলাফল, এইটা আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাই এটা আমি আগে দিয়েছি, এটা তারপরে। ওকে, এরপরে টিকা লেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ক্রায়ো সংরক্ষণ, পিবিআর অর্থাৎ পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার এবং জেএফএম এবং হটস্পট। তো এখান থেকে প্রথমগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বেশি করে পড়বে। নেক্সট হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি লেখো। এবং এখানে আমি আরেকটি প্রশ্ন জুড়ে দিয়েছি যেটা অ্যাকচুয়ালি আলাদা করে দিলেও হতো, কারণ এটা কিন্তু হচ্ছে 3 মার্কের বেশি আসবে এবং এখান থেকে একটা 2 মার্কের আসতে পারে, যে প্রাকৃতিকভাবে এবং অণুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি লেখো। অর্থাৎ প্রাকৃতিক ভাবে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়, অর্থাৎ যখন বিদ্যুৎ চমকায় তখন কিভাবে নাইট্রোজেন মাটির মধ্যে আসে। এরপরে অণুজীব দ্বারা, অর্থাৎ বিভিন্ন অণুজীবগুলো নষ্টক, অ্যানাবিনা যে শৈবালগুলো রয়েছে, এছাড়াও বিভিন্ন ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম যারা হচ্ছে বিভিন্ন গাছের মূলের মধ্যে থাকে, শিম্বগোত্রীয় গাছের মূলে, তো তারা কিভাবে নাইট্রোজেন সংবন্ধন করে সেটা। এবং এরপরে হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো এবং জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। তো এই হলো টোটাল 60টি প্রশ্ন, যেই 60টি প্রশ্ন আমার 5 মার্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং তোমরা জানোই এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে। তো অবশ্যই এই চ্যাপ্টারটি সবচেয়ে বেশি আমাদের ভালো মতো পড়ে যেতে হবে এবং অনেক বেশি সহজ এই চ্যাপ্টারটি, খুব ভালো মতো পড়ে যাও। বেস্ট অফ লাক, আশা করছি পরীক্ষা ভালো হবেই হবে, এই প্রশ্নগুলি করে যাও। এর সঙ্গে সঙ্গে 2 মার্কের প্রশ্নগুলি দেখার অনুরোধ রইল, সেই প্রশ্নগুলিও খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি নিয়ে উপস্থিত হব। তোমাদের রেসপন্স এই ভিডিওতে আমি দেখব, কতটা রেসপন্স তোমরা করছো, ওই হিসাবে আমি 2 মার্কের প্রশ্নগুলি নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।